বলতে গেলে রয়্যাল এনফিল্ডের মতো। যত হ্যাঁ, হ্যাঁ। টুর্নামেন্ট এগোয় তত ইঞ্জিন গরম হয়। তো বিষয় হচ্ছে আমরা আচ্ছা। এর আগেও মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখেছি। আশা করছি কালকে ধোনির যদি সুযোগ হয়, আশা করছি কালকে আর নয় নামবে না। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. কেম ছো গুজরাট, মজামা? আজকে আহমেদাবাদে জিটি মুখোমুখি হয়েছিল এমআই এর। গুজরাট ভার্সেস বোম্বে, গিল ভার্সেস হার্দিক পান্ডিয়া। তাতে কিন্তু শুভমান গিল জিতে গেছে। আজকে টসে জিতে বোম্বে প্রথমে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট প্রথমে ব্যাট করে 196 রান তোলে, সেখানে বোম্বে মাত্র 160। অমিত, আজকের খেলায় আবার সেই আমরা আগের দিন আলোচনা করেছিলাম গুজরাট টাইটান্সের টপ অর্ডারের ওপর পুরো ব্যাটিং নির্ভর করে গুজরাটের। সেখানে আজকেও গুজরাটের টপ অর্ডার রান করেছে, ম্যাক্সিমাম রান করেছে। গুজরাটের টপ অর্ডারকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। গুজরাটের টপ অর্ডার আগের দিনও যেরকম ভাবে ভালো খেলেছিল, আজকেও ভালো খেলেছে। আনএক্সপেক্টেডলি আগের দিন ম্যাচটা জিততে পারেনি, বাট আজকে তারা জিতেছে। উইনিং এতে শেষ করেছে। গুজরাটের প্রথম যেটা ভাল লাগলো, ওপেনিং করলো শুভমন গিল, একটা ভালো স্টার্ট দিল সাই সুদর্শনের সাথে। সাই সুদর্শন একটা লম্বা ইনিংস খেললো, ডিপেন্ডেবল, কারণ পিচটা একটুখানি কনফিউজিং ছিল। কখনো বল শুট করছে, কখনো বল হচ্ছে, মানে খুব যে ইজি টু ব্যাট অন ছিল না, বাট তাও যে ওরা যে এতগুলো রান তুললো অন দ্য বোর্ড 196, দ্যাট ওয়াজ গুড ব্যাটিং পারফরমেন্স বাই পুরো টিমটা থেকে। আর স্পেশালি টপ অর্ডারের সাই সুদর্শন, শুভমন গিল আর জস বাটলারের জস রান বাটলার। পাওয়াটা ওদের টিমটাকে আরো স্ট্রং করবে, আই গেস। তবে আচ্ছা, আমরা একটা একটা জিনিস, কথায় আসি। আগের দিনের প্রেডিকশন ছিল, তুই বলেছিলিস গুজরাট জিতবে, আমি বলেছিলাম বোম্বে জিতবে। তাহলে তোর প্রেডিকশন ঠিক হলো। তো কোথায় মনে হচ্ছে বোম্বে ল্যাক করলো? বম্বে কোথায় ল্যাক করলো আমি বলবো না। অ্যাকচুয়ালি আমি বম্বের ডিসিশন নিয়ে কিছুটা আমি মানে শকড আর কি। আচ্ছা। যেখানে আমরা হ্যাঁ, ম্যাচের মধ্যেও আমরা পিচ সম্পর্কে যখন শুনছিলাম, বা পার্থিব প্যাটেল ছিল মাইকে, সেখানে পার্থিব প্যাটেল হ্যাঁ, কিন্তু বলেছে যে আজকে আহমেদাবাদে যে পিচে খেলা হচ্ছে সেটা কিছুটা ব্ল্যাক সয়েল। আর ব্ল্যাক সয়েলে হ্যাঁ, সেকেন্ড ইনিংসে বল গ্রিপ করে, সেকেন্ড ইনিংসে হ্যাঁ। স্পিন বেশি হয়, উইকেট আস্তে আস্তে স্লো হয়ে আসে। প্রথম ইনিংসে যতটা ভালো ব্যাট করা যায়, সেকেন্ড ইনিংসে অতটা করা যায় না। সেখানে উম, বোম্বে কিন্তু টসে জিতেছিল। বোম্বে টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। তো বোম্বে এই যে চান্সটা নিয়েছিল সেকেন্ড ইনিংসে ব্যাট করা, সেই ডিসিশনটা আমি কিছুটা শক। কারণ হার্দিক পান্ডিয়া যথেষ্ট এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার। সেখানে পিচ সম্পর্কে মানে আইডিয়া, তো এই বেসিক আইডিয়াটা তার থাকা উচিত। যে যেখানে একদম। আমরা একটা রিপোর্ট পাচ্ছি যে ব্ল্যাক সয়েলে খেলা, যেখানে শেষের দিকে আস্তে হুম। আস্তে পিচ স্লো হয়ে যাবে, সেখানে আই গেস বম্বের এই ডিসিশনটাই কোথাও না কোথাও ভুল হয়েছে, প্রথম কথা। আর দ্বিতীয় জিনিস যেটা বম্বের লাইন আপে আমার লেগেছে, সেটা হচ্ছে মুম্বাইয়ের স্পিনিং ডিপার্টমেন্টে কিন্তু খুব একটা ভরসা দেওয়ার মতো আমি কাউকে দেখছি না। মিচেল স্যান্টনার, আমরা জানি মিচেল স্যান্টনার ভালো বোলার, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, এভারেজ ইন্টারন্যাশনাল পারফর্মার। প্লেয়ার, অ্যাভারেজ পারফর্মার, মানে সেই অর্থে মানে খুব নাথিং ধামরি এক্সেপশনাল। স্পিনার হিসাবে আমি ধরতে পারি না। তার সঙ্গে মুজিবুর রহমানের কিছু বছর ধরে গ্রাফ কিন্তু নিম্নমুখী, যেখানে আজকেও আমরা হ্যাঁ, মুজিবুর রহমানকে এক্সপেন্সিভ থাকতে দেখেছি। তো একদম। সেখানে তার ওভারে দাঁড়িয়ে অনেকগুলো মানে রান খেলো। তো সেখানে দাঁড়িয়ে বম্বের স্পিন ডিপার্টমেন্টটাকে কিন্তু আমার মজবুত লাগছে না, 1 নম্বর পয়েন্ট। তো এই এই যে দুটো বিষয়, যে একটা হচ্ছে টসে জিতে গুজরাটকে ব্যাট করতে আগে পাঠানো, নিজেরা পরে ব্যাট হ্যাঁ, করা, এবং বম্বের স্পিনিং ডিপার্টমেন্টের ল্যাক। তো এই বিষয়টা নিয়ে আমার মনে হচ্ছে বম্বেকে কাজ করতে হবে। একদমই, একদমই। একটা প্রশ্ন তোর কাছে যে আহ, বম্বে তো অ্যাজ আ ব্যাটিং ইউনিট ভালো টিম। খুব বড় বড় ইন্ডিয়ান নেমস আছে একটা ব্যাটিং ইউনিটে। প্রায় তিনটে ক্যাপ্টেন্স, মানে একটা মানে সূর্যকুমার যাদব, ধর রোহিত শর্মা, হার্দিক পান্ডে। হার্দিক পান্ডিয়া, তিনটে ক্যাপ্টেন যখন একই রকম টিমে, তখন সেই টিমে একটা আলাদাই মেরুদণ্ড থাকার কথা। তো তারা কেন রান করতে গিয়ে, এটা কি পিচটার জন্য হলো, নাকি একটুখানি বম্বে প্রথম ম্যাচটা হারার পরে একটুখানি গ্রাফটা তাদের নিচের দিকেই থাকছে? আমরা এই জিনিসটা এর আগেও দেখেছি, যে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা কিছুটা ওই মানে বলতে গেলে রয়্যাল এনফিল্ডের মতো।
যত হ্যাঁ, হ্যাঁ। টুর্নামেন্ট এগোয় তত ইঞ্জিন গরম হয়। তো বিষয় হচ্ছে আমরা আচ্ছা। এর আগেও মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখেছি যে প্রথমে 5টা ম্যাচ 6টা ম্যাচ হারতে, পরে একটা না হ্যাঁ, জিতে প্লে অফসে কোয়ালিফাই করেছে, এবং তারপরে তারা ট্রফিও জিতেছে, এবং মাল্টিপল টাইমস তারা এটা করে দেখিয়েছে। তো সেই হ্যাঁ, বিষয়টা আমরা মাল্টিপল এর টাইম। আগেও দেখেছি। সবেই টুর্নামেন্ট শুরু হয়েছে, সেখানে প্রথম দুটো ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে। তবে আশা করা যায় মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো সব থেকে এক্সপিরিয়েন্সড লাইন আপ, ব্যাটিং লাইন আপ ওয়াইজ এই টুর্নামেন্টে, তো তারা আস্তে আস্তে মনে হয় ট্র্যাকটা আবার ফিরে পাবে। আমার সেটাই মনে হয়। তবে একটা বিষয় যেটা আমি তোর কাছে আসবো, সেটা হচ্ছে যে গুজরাট টাইটান্স আজকেও আমরা দেখেছি জোস বাটলার, শুভমান গিল, সাই সুদর্শন ভালো পারফরমেন্স করেছে। কিন্তু তারপরে যারা মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারে ব্যাট করছে গুজরাটের হয়ে, আমি যদি ভুল না হই শাহরুখ খান, আচ্ছা, তার সঙ্গে শেরফান রাদারফোর্ড, তার সঙ্গে আহ রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, যারা মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারে ব্যাট করছে, তাদের পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি নয়। যেদিনকে গুজরাটের টপ অর্ডার ক্লিক করবে না, কারণ গুজরাটের প্ল্যান আমি দেখতে পাচ্ছি, হয়তো সাই সুদর্শন লম্বা ব্যাটিং করবে, হয়তো প্রথমে গিল ইন্টেন্ট দেখাবে, পরে হয়তো বাটলার ইন্টেন্ট দেখাবে, আর সাই সুদর্শন থ্রু দা ইনিংস একটা এন্ড ধরে খেলবে। তো এটাই হয়তো খেলার স্ট্র্যাটেজি তাদের। কিন্তু যেদিনকে টপ অর্ডার মানে ফেল করবে, সেদিনকে কি গুজরাট সমস্যায় পড়বে? পড়তে পারে। আমার যেটা মনে হচ্ছে ওদের লাস্ট যে চারটে ব্যাটসম্যানের নাম বললি তুই, সাই সুদর্শন, গিল আর বাটলারের পরে রাদারফোর্ড, শাহরুখ খান, আহ, বলতে পারতিয়া, তারপরে রাহুল তেওয়াটিয়া এবং রশিদ রশিদ খান, খান। চারজনই এমন একটা ব্যাটসম্যান যে তোকে দেখতে হবে চারজনের ক্যারেক্টারটাই কিন্তু অলমোস্ট সেম, যে ওরা আসে পিন চিটিং করে এবং বেরিয়ে যায়। চারজনের ক্যারেক্টার আমরা যতটা খেলা দেখেছি আগের টুর্নামেন্ট গুলোতে আইপিএল এ, আমরা তখন বারবারই দেখেছি যে ওদের খেলাটা মোটামুটি একই রকমের, যে 5 বল 10 বল বাকি থাকবে, ওরা আসবে ব্যাট চালাবে। রাদারফোর্ডকে এবছর আমরা দেখতে পাচ্ছি, আগের ম্যাচটায় ভালো খেলেছিল, তো রাদারফোর্ডের আশা করছি রাদারফোর্ড খেলবে ভালো। বাকি তিনজনের কাছ থেকে এক্সপেকটেশনটা সেম, মানে মানে ওরা এটাই ধরে রেখেছে যে টপ অর্ডারের একজন দুজন কেউ থাকবে, প্রথম 10-12টা ওভার খেলে নেবে এবার দুটো দুটো ওভারের জন্য আমার মনে হয় সবাইকে দুজন, মানে এমন রোল দেওয়া আছে যে তোমরা 2 ওভার নাও, 2 ওভারে যা মেরে রান করে চলে এসো। তো মানে লাস্ট 8 ওভার্স যদি ওই আহ, এটা হয়, তাহলে ওদের টিমটা ব্যালেন্সেই থাকবে। কিন্তু যদি ওই যেটা বললি আর্লি 3টে 4টে উইকেট পড়ে গেলে টাফ, ওই চারজনের মধ্যে কার ওই রকম পেশেন্স আছে 10টা 12টা ওভার খেলার, খুব ডাউটফুল। সেই দিন কি হয়তো টেস্টেড হবে, তার আগে তো বলা মুশকিল। কিন্তু আমার এটাই মনে হচ্ছে যে ওরা প্ল্যানিংটাই ওরকম রেখেছে যে লাস্ট 8 ওভার্স বা লাস্ট 6 ওভার্সে এমন চারটে ব্যাটসম্যান থাকবে যারা নামবে, নেবেই ছয় মারতে পারবে। এই একটা স্ট্র্যাটেজি নিয়ে ওরা আছে। আচ্ছা, আমি একটা কথায় আসবো, সেটা হচ্ছে যে 196 গুজরাট বোর্ডে তোলার পরও আমার মনে হয় না যে গুজরাটের বোলিং ডিপার্টমেন্ট খুব একটা শান্তি পেয়েছিল। কারণ বিষয়টা হচ্ছে, যতই পিচ স্লো হোক যাই হোক, উল্টো দিকের টিমটার নাম যখন মুম্বাই ইন্ডিয়ান্স, যখন সেখানে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক ভার্মা, তাদের মতো বড় বড় ব্যাটসম্যানরা আছে, আমার মনে হয় না 196 তোলার পরও গুজরাট টাইটান্স খুব একটা শান্তি পেয়েছিল। তো সেইখানে গুজরাটের ডেথ বোলিং, আজ আমরা প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, রাবাদা, এবং তার সঙ্গে অ্যাজ আ স্পিনার অপশন সাই কিশোর, তাদেরকে আমরা যে বোলিংটা করতে দেখলাম, এবং টপ অর্ডার ঈশান্ত শর্মা ভালো বল করছে। তো এই হ্যাঁ, যে ডেথ বোলিং, গুজরাটের ডেথ বোলিং কেমন লাগলো? পিচ অনুযায়ী কতটা অ্যাপ্রোপ্রিয়েট? আমার যেটা মনে হলো যে একটা কামব্যাক হলো ছোটখাটো মনে হলো আজকে। সিরাজ আজকে কামা কামা দেখালো যে আমি আমি আছি, স্টিল আম ইন দ্য সিন। আর যেটা ও রোহিতের উইকেটটা নিয়ে হয়তো রোহিতকে দেখিয়ে সেলিব্রেটটা করেনি, বাট ওর নিজের প্রেজেন্সটা বোঝানোর চেষ্টা করলো যে আমি এখনো হারিয়ে যাইনি, যেভাবে ওকে টিম থেকে বাদ পড়েছে। বাট আরেকটা হচ্ছে যে প্রসিদ্ধ কৃষ্ণা ইন্ডিয়া টিমের টেস্ট টিমে আছে, এবং তার ওর বোলিংটা ডেথ ওভার্সে খুব ইমপ্রেসিভ লাগলো। কারণ ও যেভাবে মিক্স করছিল বলগুলোকে, সেটা ওদের টিমটার কাছে খুব এফেক্টিভ। কারণ আমরা দেখলাম বোম্বে যেটা ল্যাক করলো, বোম্বে মিক্স বলগুলো খেলতে পারছিল, চেঞ্জ অফ পেস, হঠাৎ একটা বাউন্সার, আবার একটা ইয়র্কার বা একটা স্লো আউটসাইড দ্য অফ স্টাম্প বল, সেগুলোতেই যতটা প্রবলেম হচ্ছিল। যেহেতু পিচটা রেড সয়েলের নয়, ব্ল্যাক সয়েলের, তো সেখানে ওরা পিচ অনুযায়ী খুব ইউটিলিটি বলার্স ওরা, তো খুবই ইউটিলাইজ করেছে ওদের নিজের সেকশন গুলোকে। সিরাজও 4 ওভারে ভালো বল করেছে,
প্রসিদ্ধ কৃষ্ণা ভালো বল করলো। তো ওদের টিমটা ইন্ডিয়ান পেস বলার দুটো জেনুইন দুটো ভালো ইন্ডিয়ান পেস বলার আছে। আর তারা যেহেতু একটু এক্সপিরিয়েন্স, একদম ইয়াং নয়, তার ফলে ওদের কাছে এটাও জানা আছে যে কিরম সময় কোন পিচে কি বল করতে হয়, মানে অ্যাটলিস্ট দে হ্যাভ এইটুকু নলেজ। তো তার ফলে এটা ওদের টিমটাকে আরো স্ট্রং করে দিচ্ছে আই গেস। 1 লাখ দর্শক যখন পিছনে থাকে তখন একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে, একটা এক্সট্রা ফিল্ডার হিসেবে তারা কাজ করে। তো সেই একদম। সেই প্রেশারটা সবসময় থাকে। কালকে সানডে, কালকে ডবল হেডার। হ্যাঁ, কালকে ডাবল হেড। দুপুরবেলা 3:30 মুখোমুখি দিল্লি এবং হায়দ্রাবাদ। একদিকে থাকবে KL রাহুল, অক্ষর প্যাটেলের দিল্লি, একদিকে থাকবে হেড অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, ঈশান কিষানের হায়দ্রাবাদ। তো কালকে বিগ ম্যাচ। কালকে ম্যাচ আমাদের ভাইজ্যাগে, দিল্লির সেকেন্ড হোম, সেখানে কালকে খেলা। আমরা ভাইজ্যাগে আগের দিনও দেখেছি, ভাইজ্যাগে কিন্তু যথেষ্ট ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, যেখানে আগের দিনও একদম। আমরা 210 রান উঠতে দেখেছিলাম, যেখানে হুম, হুম, আশুতোষ শর্মা দিল্লিকে ম্যাচটা জেতায়। তো সেখানে দাঁড়িয়ে একদম। কালকের ম্যাচ কি মনে হচ্ছে? কালকের ম্যাচটা নিয়ে খুবই এক্সাইটমেন্ট। কারণ একটা ডে ম্যাচ, সেখানে একটা দুটো হেভিওয়েট টিম ফাইট করতে। তো আশা করা যাচ্ছে যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। কারণ দুটো টিমেরই ব্যাটিং ভালো, দুটো টিমের ফিনিশার্স ভালো, দুটো টিমের বোলিংও এই বছর মোটামুটি হায়দ্রাবাদের এবছর তুলনামূলক ভালো। তো দিল্লি একটা খুবই ভালো টিম করেছে, কারণ ওদের স্পিন আর পেসের ব্যালেন্সটা খুব সুন্দর। মোহিত শর্মা, মিচেল স্টার, সেখানে আবার অক্ষর পটেল, কুলদীপ উম, যাদব। কি বলে, কুলদীপ যাদব। তো একটা ব্রিলিয়ান্ট ম্যাচ আছে, ব্যালেন্স আছে। আবার মোহাম্মদ শামি, ওদের ক্যাপ্টেন প্যাট কামিংস, এবং অ্যাডাম জ্যাম্পাকেও মনে হয় ওরা ইউজ করছে। তো ওদেরও একটা ভালো ব্যালেন্স আছে বোলিং এ এবছর। ব্যাটিংটা তো আমরা জানি বিধ্বংসী, আগের ম্যাচটা হয়নি, কিন্তু আমরা এটা ভেবেই রাখতে পারি যে 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ তো এরকম হবেই, বিধ্বংসী ব্যাপারটা। তো হায়দ্রাবাদে কালকে ম্যাচ না হলেও আশা করছি প্রথমে একটু সেটেল হতে হবে, বাট ট্রাভিস হেড তো আছেই, ও তো সব জায়গায় সবলীলায় খেলছে। কোনো ব্যাপার না মনে হচ্ছে যেন ওর কাছে আইপিএলটা। তো ওর একদমই। ইনিংসটা নিয়ে খুবই ফোকাস থাকতে হবে, আর কালকের ম্যাচটা দেখার মতো হবে। তোর কি মনে এক- হচ্ছে? তোর প্রেডিকশন কি? আমি যদিও প্রেডিক্ট করব, তো আমার প্রেডিকশন হবে কালকে, যেহেতু দিল্লির হোম ম্যাচ, কালকে দিল্লির সাথেই প্রেডিকশন আমার থাকবে। তোর কি মনে হচ্ছে? না, কালকে আমি দিল্লি নই, কালকে হায়দ্রাবাদ। কালকে আমার হিসাবে হায়দ্রাবাদের ওই 3টে ম্যাচে 2টো ম্যাচ তারা বিধ্বংসী ব্যাটিং করবে, আর একটাই করবে না। সেই একটাই করবে নাটা আগের ম্যাচে হয়ে গেছে। তো প্রথম ম্যাচে করেছিল, আবার কালকে তৃতীয় ম্যাচ। কালকে আবার আমরা হায়দ্রাবাদকে তার নিজের রূপে দেখতে পাবো। তো কালকে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন কালকে আবার তাদের বিধ্বংসী রূপে নিজেদেরকে ধরা দেবে। তো আমি কালকে হায়দ্রাবাদের আমার আচ্ছা মনে আমরা হচ্ছে কালকে কেএল রাহুল ব্যাক করবে উইথ দ্য লেডি লাক। তো আমার মনে হয় সেখানে ও বাজিবাদটা করবে। দেখা যাক। অ্যাবসলিউটলি হতেই পারে, লেডি লাক, KL রাহুল। তো আমরা সেকেন্ড ম্যাচে আসবো, যেখানে একদম। সেকেন্ড ম্যাচে মুখোমুখি CSK এবং রাজস্থান রয়্যালস। কালকে CSK এবং রাজস্থান রয়্যালস, যেখানে রাজস্থান রয়্যালস এর হোম ম্যাচ, যেখানে CSK প্রথম দুটো ম্যাচের মধ্যে একটাতে জিতেছে এবং একটাতে হেরেছে, এবং রাজস্থান রয়্যালস প্রথম দুটো ম্যাচই হেরেছে। তো রাজস্থান একদম রয়্যালস নিয়ে আমরা টেবিল এর আগে, লাস্টে আছে। হ্যাঁ আমরা রাজস্থান রয়্যালস নিয়ে এর আগেও কথা বলেছি, যে আগের দিনও হুম। আমরা যখন রাজস্থান রয়্যালস এবং কলকাতার ম্যাচ নিয়ে কথা বলছিলাম, তো সেখানে হ্যাঁ, রাজস্থান রয়্যালস এর এখনো অনেক কিছু সেটেল করা বাকি, যেখানে তাদের সিমরান হিটমায়ারকে তারা নিচে ব্যাটিং করতে পাঠাচ্ছে, টপ অফ দা অর্ডার সেরকম হ্যাঁ। সেটেলমেন্ট দেখা যাচ্ছে না, রিয়ান পারাগ তিনি এসে ব্যাট করছে। তো রাজস্থান রয়্যালস এর এখনো অনেক কিছু বাকি সেটেল করা। আর এবং চেন্নাই, চেন্নাই যেখানে একটা ম্যাচ জিতেছে এবং লাস্ট ম্যাচ RCB-র এগেনস্টে চেন্নাই হেরেছে ঘরের মাঠে। তো কালকে রাজস্থানের সঙ্গে মুখোমুখি অপেক্ষাকৃত দুর্বল টিমের সঙ্গে ব্যাঙ্গালোরের তুলনায়। তো সেক্ষেত্রে কালকে কি মনে হচ্ছে, সেকেন্ড ম্যাচে কি প্রেডিকশন? কালকের প্রেডিক্টটা খুবই ডিফিকাল্ট হচ্ছে সেকেন্ড ম্যাচের, কারণ আগের ম্যাচটা থেকেই চেন্নাই হেরে এসছে। ওরা নিজের হোম টার্ফে হেরেছে। সেক্ষেত্রে যেহেতু এটা আবার অ্যাওয়ে ম্যাচ, সেখানে ওই সেম স্পিনিং ট্র্যাক হয়তো থাকবে না। তো ওদের টিমটা অনেকটাই স্পিন ডিপেন্ডেন্ট। তো সেখানে ওরা আহ, কতটা ক্লিক করবে, পিচটার সাথে মানিয়ে নিতে পারবে, না সেটাই মিত, কালকে এখানে দেখার। একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে। সেটা হচ্ছে কালকে আচ্ছা। গুয়াহাটিতে খেলা, বার্সাপাড়া, ও। যেখানে এর আগের দিন রাজস্থানের সঙ্গে কলকাতা মুখোমুখি হয়েছিল,
যেখানে কলকাতার মঈন আলী এবং বরুণ চক্রবর্তী কামাল করেছিল। তো ও মোটামুটি আচ্ছা আচ্ছা, চেন্নাই কিন্তু তার ঘরের মধ্যে যেরকম তাহলে সুবিধা পায় অলমোস্ট একটা সেরকম অ্যাডভান্টেজ সুবিধা পাবে। পেতে চলেছে। সেটা যদি পায় তাহলে তো আমি আবার বলবো যে চেন্নাই জিতবে, কারণ রাজস্থানের বোলিংটা খুব উইক লাগছে। তাদের একটা লিডারের অভাব মনে হচ্ছে, যতক্ষণ না সঞ্জু স্যামসন ফুললি ফিট হয়ে টিমটাকে লিড করছে। আমার মনে হয় একটা কিপার যখন একটা ক্যাপ্টেন্সি করে বা একটা ওর মতো এক্সপিরিয়েন্স একটা ক্যাপ্টেন থাকে, তখন টিমটার অনেক ভালো লিডারশিপ করতে পারে। ও ব্যাক অফ দ্য ফিল্ড মানে ফিল্ডিং এর সময় পুরো টিমটা সাথে যখন থাকছে না, আমার মনে হচ্ছে সেটা খুব ল্যাক করছে। তার উপর বোলিংটা উইক। তো আমার কালকে মনে হচ্ছে কালকে চেন্নাই আবার একটা ম্যাচ জিতে আবার একটা পয়েন্ট টেবিলে আবার একটা উপরের দিকে চলে আসবে। আর আশা করছি কালকে ধোনির যদি সুযোগ হয়, আশা করছি কালকে আর নয় নামবে না। এবার হয়তো সবার মুখে একটা কড়া জবাব দিয়ে হয়তো আবার আগের পুরনো রূপে 6 বা 7-এ দেখা যাবে ধোনিকে, এটা এক্সপেকটেশন রাখছি। আমিও চেন্নাই কালকে 7 থালা পড়ার রিজন আমি আবার কালকে চেন্নাইকে সাপোর্ট করব। বিশেষ করে দুটো কারণে। একটা হচ্ছে যতটা চেন্নাইকে মজবুত লাগছে তার থেকে বেশি রাজস্থানকে দুর্বল লাগছে। তো সেই কারণে হ্যাঁ, চেন্নাইকে সাপোর্ট করা। কারণ যেটা তুই বললি যে একটা লিডারের অভাব বড় বেশি চোখে পড়ছে। ব্যাটিং অর্ডারটাও আমার খুব একটা সেটেলড মনে হচ্ছে না। প্ল্যানিং হুম, স্ট্র্যাটেজির অভাব মনে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজস্থানকে সাপোর্ট করতে পারছি না। তো সেই জায়গায় চেন্নাই প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ফর দ্য গ্রাউন্ড ফর দ্য পিচ, যে পিচে কালকে খেলা সেটা হ্যাঁ, চেন্নাইয়ের হ্যাঁ, খেলাকে স্যুট করে। চেন্নাই যে ধরনের একদম পিচে একদম। খেলে চিপকের সে অনেকটা সেম কাইন্ড অফ পিচ, যেখানে সেই পিচ চেন্নাইয়ের খেলা সেই পিচ সাপোর্ট করে। এবং ওই পিচে আমরা আগের দিনও দেখেছি যে বরুণ চক্রবর্তী মঈন আলী দুর্দান্ত বল করেছে। সেখানে অশ্বিন জাদেজা নূর আহমেদ তারা ভালো বল করবে সেটাই আশা করা যায়। তো সেই জন্য একদম একদম কালকে একদম। সেকেন্ড ম্যাচে আমি চেন্নাইয়ের সাপোর্ট। আজকের মতো আমাদের পোস্ট ম্যাচ রিভিউ এখানেই শেষ হলো। কালকে আবার আমরা আমার দুটো পোস্ট ম্যাচ রিভিউ নিয়ে আসবো, একসাথে আসবো। তো ভিডিওস দেখছেন তারা, তাদেরকে বলবো প্লিজ যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিওস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এই আজকের বলে মতো আমরা শেষ করলাম। টাটা। আজকের মতো গুড নাইট। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover, straight from.